হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে যাচ্ছি। টপিকটার টাইটেল হলো রিডিফাইনিং ট্রাইবাল উমেন্স ইনহেরিটেন্স রাইট। আজকে 2026-এ দাঁড়িয়ে থ্যাঙ্কস টু সুপ্রিম কোর্ট আপনার ডিএনএ কিন্তু আপনার ডিগনিটি ডিটারমাইন করে না, কিন্তু সেম জিনিসটা কি ট্রাইবাল ডটার্স আর উমেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এটা আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে জেনে নেব। তো এই যে আর্টিকেলটা, এটাকে যে আপনাদেরকে পড়তে হতো, আর্টিকেলের টাইটেল রিথিঙ্কিং ট্রাইবালস উমেন ইনহেরিটেন্স রাইট, সেটা তো আপনারা অলরেডি জেনেই গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার থেকে। আর সেই রিলেটেড আমাদের কন্টেন্টও আপনারা পেয়ে গেছিলেন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও। এবার এই কন্টেন্টটা পড়ার পরে আপনাদের নিশ্চয়ই কিছু ডাউটও থেকেছে। সেই ডাউটটা আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে আজকে ক্লিয়ার করব। তো টপিকে যাওয়ার আগে আমরা দেখি এটা ইউপিএসসিকে আমাদের কোথায় হেল্প করবে। এই টপিকটা আমাদেরকে ইউপিএসসি মেন্স জিএস পেপার 2 সোশ্যাল জাস্টিসে কিন্তু হেল্প করবে, যেখানটা ইউপিএসসি মাল্টিপল টাইম এরকম ভালনারেবল সেকশন থেকে অফ দি সোসাইটি থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে। সেরকমই চলুন আমরা একটা মডেল কোশ্চেন দেখে নিই। কোশ্চেনটা বলছে ট্রান্সফরমেটিভ কনস্টিটিউশনালিজম সিক্স টু হারমোনাইজ ফান্ডামেন্টাল রাইটস উইথ কাস্টমারি প্র্যাকটিসেস, অ্যানালাইজ দি স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ট্রাইবাল উমেন্স ইনহেরিটেন্স রাইট। 250 নম্বর। এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা কিন্তু আমাদের রাইস আইএস ওয়েবসাইটে নিশ্চয়ই সাবমিট করবেন এই ভিডিওটা দেখার পরে, আর তার একটা ফিডব্যাকও নেবেন। তো চলুন টপিকে আমরা ফেরত আসি। তো এই টপিকটা কনটেক্সটে এসছে রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের জন্য। এই জাজমেন্টের পরে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা লিগাল আনসার্টেনটি হয়ে আসছে এই ইনহেরিটেন্স অফ প্রপার্টি বাই দি ট্রাইবাল উমেন। আর তার সাথে বারবার একটা পার্ট চলে আসে যেটা হলো হিন্দু সাকসেশন অ্যাক্ট অফ 1956। সেখানটায় বারবার একটা প্রশ্ন চলে আসে, যেখানটায় তারা ইকুয়াল রাইট টু ডটার্স তো দিয়েছে থ্রু অ্যামেন্ডমেন্টস অফ 2005, কিন্তু সেখানটায় শিডিউল ট্রাইবসদেরকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। এবার সেইটা কি আর্টিকেল 14-এর ইকুয়ালিটির সাথে ইনলাইন? তার সাথে এই যে ট্রাইবাল উমেনদের যে ইনহেরিটেন্স অফ প্রপার্টি, সেটা কি, সেটা কিন্তু লার্জলি আনরিজলভড এখনো। কেন কি এদের মোস্ট অফ দি কাস্টমারি ল তাদেরকে অ্যালাউ করে না। এবার তার সাথে একটা পরের প্রশ্ন আসছে যে কাস্টমারি ল বড় নাকি আমাদের প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনস বড়? সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে, এই কন্টেন্টের মাধ্যম দিয়ে দেখব, ভিডিওতে আমরা ডিসকাস করব। তো টপিকটা শুরু করার আগে যেরকম আমি বলছিলাম যে এই যে হিন্দু সাকসেশন অ্যাক্ট আর ট্রাইবাল এক্সক্লুশন, এর অ্যারাউন্ড আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখে নিই। তো ব্যাকগ্রাউন্ড আমরা 3টে বেসিসে দেখব। দুটো সেকশন অফ হিন্দু সাকসেশন অ্যাক্ট, সেকশন 2 সাবক্লজ 1, সেকশন 2 সাবক্লজ 2, আর তার সাথে হিন্দু সাকসেশন অ্যাক্ট অফ অ্যামেন্ডমেন্ট যেটা 2005। তো সেকশন 1 সাবসেকশন, সেকশন 2 সাবসেকশন 1 কি বলছে? সেকশন 1 সেকশন 2 সাবসেকশন 1 এই কথাটাই বলছে, এখানটায় এক্সপ্লেন করছে যে হিন্দুস কারা, কাদেরকে ধরা হতে পারে হিন্দুস। আর কোর্টও কিন্তু এই রকমের একটা ডেফিনিশন কিন্তু অ্যাডপ্ট করেছে, যেখানটায় বলছে হিন্দুস ইনক্লুড, এই হিন্দু সাকসেশন অ্যাক্ট আর হিন্দু ইনক্লুডস হিন্দুস, বুদ্ধিজম, জৈনস অ্যান্ড শিখস। আমরা কিন্তু সেম ডেফিনেশনও দেখতে পারি আর্টিকেল 25 সাবক্লজ 2 বি এক্সপ্লেনেশন 2 এর ক্ষেত্রেও। এই দুটো জায়গায় কিন্তু সেম ডেফিনেশন ইন সিঙ্ক হয়ে আছে। তো আমরা যেখানটায় প্রথম সেকশন 2 সাবসেকশন 1 এ কি দেখলাম? ডেফিনিশন, কে হিন্দু, কাদের জন্য এটা প্রযোজ্য হবে। তার সাথে আবার সাবসেকশন 2 কিন্তু এক্সেমশন তৈরি করছে, যেখানটায় বলছে যদিও এর মধ্যে এরকম কেউ ঢুকে যায় যারা আর্টিকেল 342 তে যারা বিলং করে, যারা শিডিউল ট্রাইব, এরকম কোনো শিডিউল ট্রাইব যদি এর মধ্যে ঢুকে যায় তাদেরকে কিন্তু এক্সেম্প্ট করে দেওয়া হবে। আর তখনই তাদেরকে নিয়ে আসা হবে যদি না সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা করে কিছু নোটিফাই করছে। এবার এইটা থাকাকালীন কি হলো যে 2005-এ যে অ্যামেন্ডমেন্ট নিয়েছে, ডটার্সদেরকে যে ইকুয়াল ইনহেরিটেন্স রাইট দেওয়া হলো তাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টিতে, সেটা কিন্তু শিডিউল ট্রাইবের জন্য অ্যাপ্লিকেবল হলো না, বিকজ অফ সেকশন 2 সাবসেকশন 2। তার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম একটা ডিসক্রিমিনেশন কিন্তু ট্রাইবাল উমেনদের ক্ষেত্রে হয়ে আসছে।
এবার এতে কিন্তু একটা লিগ্যাল ভ্যাকিউমও তৈরি হচ্ছে, যেখানটা আমরা দেখতে পাচ্ছি যে সাকসেশন অ্যামং ট্রাইবালস ইজ গভর্ন বাই আনকোডিফাইড লস, আর তার সাথে একটা এলিয়েনেশনও হচ্ছে এই মেয়েদের হোমল্যান্ড আর প্যাট্রিয়ার্কাল সিস্টেমটাও, প্যাট্রিলিনিয়াল সিস্টেমের জন্য এরা এলিয়েনেটেড আরও বেশি ফিল করছে। তো আমরা প্রথমে তো দেখে নিলাম যে হিন্দুইজম বা হিন্দু যে সাকসেশন অ্যাক্ট আর ট্রাইবাল এক্সক্লুশনের এর বেসিসটা কি দিয়ে হচ্ছে, যেটা কি 2 সাবসেকশন 1 সেকশন 2 সাবসেকশন 2, তার সাথে 2005-এর অ্যামেন্ডমেন্ট। এবার আমরা দেখি এই যে হিন্দুইজম, এই যে ডিফাইন করা আছে হিন্দুইজম, এটা আসলে কি, এটা কোন ভিত্তিতে ডিসাইড করা হলো? তো হিন্দুয়াইজেশন একটা এরকম প্রসেস যেখানটায় ট্রাইবাল বা মাল্টিপল কমিউনিটিস কিন্তু অ্যাডপ্ট করে হিন্দু প্র্যাকটিসেস। আর একটা সেম ডেফিনেশনও কিন্তু সুপ্রিম কোর্টও অ্যাডপ্ট করেছে শাস্ত্রী ভার্সেস মূলদাসের ক্ষেত্রে 1966-এ, যেখানটায় সুপ্রিম কোর্ট বলছে ইট ইজ আ ওয়ে অফ লাইফ, ইট ইজ জাস্ট আ ওয়ে অফ লাইফ। কিন্তু এর বাইরে বেরিয়েও সুপ্রিম কোর্ট কিন্তু এই ডেফিনেশনটাকে আরও ব্রড করে, যার জন্য তার গ্রাউন্ড রিয়ালিটিতে ইমপ্লিমেন্ট করা একটু মুশকিল হয়ে যায়। যেরকম এর সাথে সুপ্রিম কোর্ট এইটাও বলে যে কনভার্সান রিকোয়ার্স ক্লিয়ার ইন্টেনশন। তার মানে একটা ট্রাইবাল উমেন যদি হিন্দুতে কনভার্ট হয়, তার জন্য কিন্তু একটা ক্লিয়ার ইন্টেনশন দেখাতে হবে, আর তার একটা কন্ডাক্টও দেখাতে হবে। হাউএভার, কনভার্সন ডাজ নট অটোমেটিক্যালি ডিসলভ ট্রাইবাল আইডেন্টিটি। তার মানে এক জায়গায় আমি বলছি যে কনভার্সনের জন্য আমাকে ক্লিয়ার একটা ইন্টেনশন দেখাতে হবে, কিন্তু আমি আরেক জায়গায় বলছি যে কনভার্সন মানেই কিন্তু এইটা না যে সে নিজের ট্রাইবাল আইডেন্টিটিকেও সরিয়ে দেবে। তো আপনি বুঝতে পারছেন এই দুটো ডেফিনেশন, যেখানটায় 2 সাবক্লজ 1কে প্রথম ডেফিনেশন দিয়ে সুপ্রিম কোর্ট আরও এনলার্জ করছে, ওয়ারেস আবার পরের দিকে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট এইটাকে এক্সেপশনটাকে আমরা পরের দিকে দেখব 2 দিয়ে আবার সেটাকে ন্যারো ডাউন করছে। তো যার জন্য দুটো কোর ক্রিটিকের এগেনস্টে ঢুকে আছে, যেখানটায় সেকশন 2 সাবক্লজ 1 আর সেকশন 2 সাবক্লজ 2 এর সাথে কন্ট্রাডিক্টিং ফোর্স হয়, যেখানটায় ট্রাইবাল উমেন্সদেরকে কনস্ট্যান্টলি চুজ করতে হয় বিটুইন টু, যে ওয়েদার টু রিটেন দেয়ার আইডেন্টিটি বাট লুজিং প্রপার্টি অ্যাট দি সেম টাইম, লুজিং দেয়ার আইডেন্টিটি, ট্রাইবাল আইডেন্টিটি, বাট গেনিং প্রপার্টি। তো এটা কনস্ট্যান্ট বার্গেন হচ্ছে, অ্যাসিমিলেশন বা ইকুয়ালিটি কিন্তু আসছে না। তো আমরা দেখলাম, প্রথমে দেখলাম যে হিন্দু সাকসেশন অ্যাক্টের কোথায় মেন প্রবলেমটা, তার সাথে হিন্দু আর হিন্দুয়াইজেশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট অ্যারাউন্ডও কি চ্যালেঞ্জেস আসছে। এবার চলুন আমরা দেখে নিই কি লিগাল জাজমেন্টস এই জুরিসপ্রুডেন্সটাকে শিফট করানোর জন্য। তার মানে আমরা যে দুটো ক্লিয়ার বলছি আনসার্টেনটি, এই আনসার্টেনটি কী করে, যেখানটা এক জায়গায় আমি বলছিলাম আপনাকে সেকশন 2 সাবক্লজ 1 বড় করছে সুপ্রিম কোর্ট, আবার এক জায়গায় সেকশন 2 সাবক্লজ 2কেও বড় করছে এটাকে ছোট করে। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পারি রামচরণ ভার্সেস সুখারাম 2025-এ, যেখানটায় সুপ্রিম কোর্ট এই 2 সাবক্লজ 1কে বেশি বড় দেখাচ্ছে, যেখানটায় বলছে যে আর্টিকেল 14 আর আর্টিকেল সাবক্লজ 1 যারা ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, ইকুইটি, গুড কনসিয়েন্সের কথা অ্যাপ্লাই করে, সেখানটায় কিন্তু আপনার এরা অটোমেটিক্যালি অ্যাবসেন্স অফ আনকোডিফাইড লরের এগেনস্টে এরা কিন্তু স্ট্যান্ড আউট করবে। তার মানে যখন আমাদের কাছে ট্রাইবাল লসগুলো কোডিফাইড নেই, তবে সেখানটায় জাস্টিস, ইকুইটিকে স্ট্যান্ড আউট করানোর জন্য যাতে ডটার্সরা তাদের ইনহেরিটেড প্রপার্টি লস, অ্যানসেস্ট্রাল প্রপার্টি পায়, সেটা ইনশিওর করা হবে। কিন্তু আবার পরের দিকেই আবার নামাং ভার্সেস বাহাদুর 2025-এ সুপ্রিম কোর্ট আবার তার হিমাচল প্রদেশ হাইকোর্ট থেকে একটা জাজমেন্টকে তুলে নিয়ে এসে বলছে না না, এইখানটায় কেন কি ক্লিয়ার কোডিফিকেশন নেই, তার জন্য এইটা একমাত্র পার্লামেন্টই রিজলভ করতে পারবে, আমরা এখানটায় কিছু করতে পারবো না। তো যেখানটায় আবার সুপ্রিম কোর্ট এটা দেখাচ্ছে যে আর্টিকেল 2 সাবক্লজ 2 বড়। কেন কেন কি সুপ্রিম কোর্ট বারবার বলছে যে যখন হিন্দু সাকসেশন অ্যাক্ট শিডিউল ট্রাইবদের উপরে অ্যাপ্লিকেবল না, সেকশন 2 সাবক্লজ 2 বলে দিচ্ছে, তবে এই পাওয়ারটা পার্লামেন্টের কাছেই আছে।
আর এইখানটায় দাঁড়িয়ে কিন্তু আগের যে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল, যে জাজমেন্টটা শাস্ত্রী ভার্সেস মূল দাসের ক্ষেত্রে যেখানটায় হিন্দুয়াইজেশনকে বড় করছিল, এনলার্জ করছিল ডেফিনিশনটাকে, সেটাকেও কিন্তু ন্যারো করে দিল সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট দিয়ে। আর তার সাথে এইটাও রিঅ্যাফার্ম করলো যে এই যে কাস্টমারি প্র্যাকটিসেস, এইটা ইজ গভর্ন থ্রু ট্রাইবেল সাকসেশনস আনলেস অ্যান্ড আনটিল পার্লামেন্ট এটার মধ্যে ইন্টারভেন করছে। তার মানে জুডিশিয়ারি কিন্তু এর মধ্যে ইন্টারভেন করতে পারবে না। তার মানে আগে যে জাজমেন্টটা যেখানটায় বলছিল প্রিন্সিপাল অফ জাস্টিসকে স্ট্যান্ড আউট করানোর জন্য আমরা করতে পারি আনকোডিফাইড লজের এগেনস্টে, এখানটায় সুপ্রিম কোর্ট বলছে করতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছি এটা ক্লিয়ার আনসার্টেনটি হয়ে আছে কিন্তু। আচ্ছা, আমরা আনসার্টেনটি পার্টটাও দেখলাম। একবার আমরা এই পার্টটাও দেখি যদি যদি এই ট্রাইবাল উমেন্সরা যদি তারা ইনহেরিটেড প্রপার্টি রাইটস পায় লাইক দেয়ার কাউন্টার পার্টস অফ নন ট্রাইবালস, তবে কি কি হতে যাচ্ছে, তবে কি হতে পারে, তার সিগনিফিকেন্স কি হতে পারে। তো এই সিগনিফিকেন্স আমরা তিনটে পার্টে ভাগ করব। একটা যেখানটা আমরা ইকোনমিক পার্ট দেখব, একটা সোশ্যাল জাস্টিসের পার্ট দেখব, আর একটা ব্রডার পিকচার দেখব। তো যদি তারা অ্যানসেস্ট্রাল প্রপার্টি পায়, তবে তাতে তাদের প্রপার্টি রাইট তো আসবে, তার সাথে তারা ওই প্রপার্টি রাইট দিয়ে কোল্যাটারাল পাবে, তারা ফাইন্যান্সেস পাবে, তাদেরকে এন্টারপ্রেনার হতে হেল্প করবে এই জিনিসটা, তার সাথে তারা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টও হবে। এর সাথে এটা কিন্তু যে একটা যে ল্যান্ড সিকিউরিটি আর ডোমেস্টিক ভালনারেবিলিটি এদের চারিপাশে ঘুরছে, সেটাকেও কিন্তু কোথাও না কোথাও এটাকে শেষ করা যাবে। ইকোনমিক দেখলাম। সোশ্যালের দিকে যদি দেখি, এই যে ট্রাইবাল উমেনদেরকে তাদের কাউন্টার পার্ট থেকে আমরা হরাইজন্টাল তো ডিসক্রিমিনেশন করছি, তার সাথে ভার্টিক্যাল ডিসক্রিমিনেশনও যে করছি, সেটাকেও কোথাও না কোথাও এন্ড করবো। এই যে সেকেন্ড ক্লাস স্টেটাস অফ দ্য ট্রাইবাল উমেন, সেটাকেও আমরা কোথাও না কোথাও এন্ড করবো। তার সাথে একটা সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটির উপরে স্ট্যান্ড করবো, যেখানটা আমরা জাস্টিসটাকে মেজার করতে পারবো বাই ইটস আউটকাম, খালি প্রসিডিয়াল না, আমরা তার সাবস্ট্যান্সিভ ইকুয়ালিটিটাকেও স্ট্যান্ড করতে পারবো। অ্যান্ড অ্যাট লাস্ট এটা কিন্তু একটা পজিটিভ করবে ইন্টিগ্রেশন উইদাউট অ্যাসিমিলেশন। তারা কিন্তু তাদের ট্রাইবাল আইডেন্টিটিটাকে হোল্ড করতে পারবে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রাইটটাকেও এনহ্যান্স করতে পারবে, এনজয় করতে পারবে। তো আমরা সিগনিফিকেন্স দেখলাম। তো এর সিগনিফিকেন্স এটাকে পেতে গিয়ে কিছু মাল্টি ডাইমেনশনাল চ্যালেঞ্জেসও আছে, যেটার জন্য এটাকে গ্রাউন্ড রিয়ালিটিতে অ্যাপ্লাই করা যে মুশকিল হচ্ছে, আমরা সেটাও দেখিনি কি কি। প্রথমটা হলো ল্যান্ড রিলেটেডই, কেন কি আমরা ল্যান্ড নিয়েই কথা বলছি, তো সবার আগে হলো ল্যান্ড রিলেটেড এলিয়েনেশন প্যারাডক্স, যেখানটা আমরা দেখতে পাচ্ছি যখন একটা ট্রাইবাল উমেন যে ট্রাইবের বাইরে গিয়ে বিয়ে করে, যেটাকে আমরা এক্সোগামাস ম্যারেজেস বলি, তখন তাকে কিন্তু ল্যান্ডটা ট্রান্সফার হবে না তার এগেনস্টে। আমরা সেই জিনিসটাই কিন্তু দেখতে পারি ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট অফ 1908-এ। অ্যাট দি সেম টাইম আমরা এটাও দেখতে পাচ্ছি যে আর্টিকেল 371A নাগাল্যান্ডকে কিন্তু ক্লিয়ার তার ছোট ছোট ট্রাইবালস কমিউনিটিসদেরকে পাওয়ার দিয়েছে যে তারা যাতে লোকাল ভেরিয়েশনস নিয়ে আসতে পারে। এতে কি হবে, সিঙ্ক হবে না, অনেকগুলো ট্রাইবাল অ্যাক্টসের মাঝখানে সিঙ্ক হবে না। তার সাথে এটাও একটা হতে পারে যে এলিট ম্যানিপুলেশন হবে, যে ছোট ছোট এরিয়ার যারা এলিট পার্সনসরা আছে, তারা নিজেদের ইচ্ছা মতন জিনিসগুলোকে ম্যানিপুলেট করবে। আর সেই জিনিসটাই বারবার হয়েও আসছে ইন্ডিয়াতে। আর এর সাথে আমরা দেখছি বার্ডেন অফ প্রুফ, এটা উমেনদের এগেনস্টেই দিয়ে দেওয়া হচ্ছে, যেটা কি মাধু ভার্সেস স্টেট অফ বিহারে রিয়াফার্ম হয়েছে। তার সাথে একটা প্যাট্রিয়ার্ক্যাল ইনার্শিয়াও আছে, যেখানটায় এই মেল লিনিয়েজকে প্রিজার্ভ করার জন্য উমেন্সদেরকে এই রাইট দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 21, যেটা রাইট টু ডিগনিটি অফ লাইফ। তার সাথে যেরকম আমি বলছিলাম একটা জুডিশিয়াল লিম্বোও আছে, যে কি রাইট এক জায়গায় যেখানে রামচরণের কেসে আমরা দেখতে পাচ্ছি ইকুয়ালিটিকে অ্যাফার্ম করা হচ্ছে, সেখানটাতে নামামের কেসে দেখতে পাচ্ছি জুডিশিয়াল এক্সটেনশন বার্ড করে দেওয়া হচ্ছে, যেখানটা বলছে পার্লামেন্টের কাছেই পুরো পাওয়ার আছে এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। আর সবাই শেষে একটা ইমপ্লিমেন্টেশন গ্যাপ আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি, যেরকম পেশা পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াস 1996, সেটা একদম উইক এনফোর্সমেন্ট। তার সাথে প্রত্যেক স্টেট যেরকম মিজোরামের ক্ষেত্রে তারা কিন্তু তাদের কোডিফিকেশন নিয়ে এসে, তার জন্য কি হচ্ছে একটা ইনকনসিস্টেন্সি, আমি বলছিলাম মানে ইনকনসিস্টেন্সি হচ্ছে। এটার ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে?
চলুন আমরা সেটাও দেখে নিই। তো ওয়ে ফরওয়ার্ড হলো যে কনস্টিটিউশনাল মোরালিটি আর কাস্টমারি অটোনমি এই দুটোকে ফাইন ব্যালেন্স করতে হবে, হারমোনাইজেশন নিয়ে আসতে হবে। সেটা কি করে আসবে? সবাই আগে যেটা কোডিফাইড না সেটাকে কোডিফাইড করব। যেরকম মিজোরামের ক্ষেত্রে তারা তাদের শিডিউল ট্রাইবসের পপুলেশনগুলোকে যাতে ইনহেরিটেন্ট মেয়েরা তাদের যাতে পায় ল্যান্ডটা, সেটাকে তারা কোডিফাই করেছে। সেম জিনিস উড়িষ্যাও ফলো করতে পারে, ঝাড়খণ্ডও ফলো করতে পারে, কেন কি এখানে একটা মেজর চাঙ্ক অফ পপুলেশন শিডিউল ট্রাইব। সেকেন্ড, পার্লামেন্টারি ইন্টারভেনশন রাখবে, কেন কি রিসেন্ট জুডিশিয়াল জাজমেন্ট তো এটাই বলছে যে পার্লামেন্টকে ইন্টারভেন করতে হবে। তো পার্লামেন্ট ইন্টারভেন না করলে তাদেরকে অ্যাক্ট নিয়ে আসতে হবে এর এগেনস্টে। আর সেই অ্যাক্টটা যাতে ইনলাইন থাকে আমাদের 2005-এর অ্যামেন্ডমেন্টের দ্বারা, তবে দুই পার্টি অ্যাট সিঙ্ক হবে, নন ট্রাইবেল উমেন্স আর ট্রাইবেল উমেন্স, এরা দুজন অ্যাট সিঙ্ক হবে। থার্ড, আমাদেরকে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক স্ট্রেংথেনিং করতে হবে। যেরকম আমাদেরকে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবসদেরকে স্ট্রেংথেন করতে হবে, তার সাথে ফাস্ট ট্র্যাক ট্রাইবাল কোর্টসও এস্টাবলিশ করতে হবে, যাতে এই রকমের কেসেস বা এই রকমের ডিসপিউট যাতে তাড়াতাড়ি রিজলভ হয়। আর অ্যাট লাস্ট পলিসি সিনার্জিস অ্যান্ড মনিটরিং করতে হবে। সবাইয়ের উপরে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সকে বসিয়ে তাদেরকে এনশিওর করতে হবে যে মাল্টিপল যে অ্যাক্ট আছে, ফরেস্ট রাইট অ্যাক্ট, পেসা, এইগুলো যাতে সুইফট আর প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে, আর তার জন্য যাতে তা কারোর এলিনেশন না হচ্ছে না। তো অ্যাট লাস্ট আমরা যদি এটার একটা কনক্লুশন ড্র করি, ফাইন কনক্লুশন, যেরকম আমি আপনাদেরকে আগেও বলছিলাম, একটা সিঙ্ক হতে হবে। আমরা ইকুয়ালিটিকে দিতে গিয়ে বেশি, আমরা যাতে বেশি তাদের ট্রাইবাল অটোনমিকেও হ্যাম্পার না করি, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ট্রাইবাল অটোনমিকে ইনশিওর করতে গিয়ে তাদের ইকুয়ালিটিও যাতে হ্যাম্পার না হয়। তো আমাদেরকে এই দুটোর মধ্যে একটা ফাইন ব্যালেন্স মেনটেন করতে হবে, যেখানটায় যেটা কি সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি দ্বারাই সম্ভব, যেটা আর্টিকেল 14 আর 15 দিয়েই হবে, যেখানটায় এই বাইনারি আইডিয়া অফ হিন্দুইজম না, ওর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, যেখানটায় এভরি সিটিজেনদেরকে এই রাইট দিতে হবে, যেই রাইট তাদের কাউন্টার পার্ট পাচ্ছে, টু ফাইনালি ব্রিজ দি জেন্ডার প্যারিটি গ্যাপ। তো এই কনক্লুশনের সাথেই আমরা দেখি তো একবার এই প্রশ্নটা যেটা আমরা সবাই প্রথমেই দেখছিলাম, সেটা কি সলভ হচ্ছে? Transformative constitutionalism seeks to harmonize fundamental rights with customary practices. Analyze this statement with reference to tribal women's inheritance right. আপনার এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দেবেন, আশা করছি আপনারা দিতে পারবেন। আর তার সাথে যেই আর্টিকেলটা আমরা পড়লাম একদম সেরকমই টপ নচ কোয়ালিটিরই কিন্তু আমরা তো বাংলাতেও কন্টেন্ট আমরা প্রোভাইড করছি, যাতে আপনারা যারা যারা বাংলাতে ইউপিএসসি মেন্স লিখতে ইচ্ছুক তারা যাতে এইটা ভেবে না পিছিয়ে থাকেন যে কন্টেন্ট নেই। এই কন্টেন্টটা কিন্তু ওয়েল রিসার্চড আর প্রপার ইউপিএসসি টার্মিনোলজিস দিয়েই বানানো। তো আপনারা যদি চান আপনারা এই কন্টেন্টও দেখতে পারেন, যেটা রাইস আইএসের একটা ইনোভেশন। তো অ্যাট লাস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, তার সাথে আপনারা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও এই ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবেন। থ্যাংক ইউ।